আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমাদের ৭৮ নম্বর এপিসোডে আমি সোহেল আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতোই। আশা করি আপনারা আমাদের পুরো প্রোগ্রামটি শুনবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার অবশ্যই করবেন। শেয়ার করলে আমাদের প্রোগ্রামটি আরও আপনাদের যারা ফ্রেন্ড আছে ওদের কাছে চলে যাবে। আর আমাদের ভুল ত্রুটি হলে অবশ্যই খুব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা আমরা আশা করি। আমরা প্রত্যেকবারই বলি যে আসলে আমরা প্রফেশনাল কোনো আরজে না, আমরা চেষ্টা করছি আপনাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য। আর আমাদের কাছে যে কাহিনিগুলো আছে বা আপনারা যে কাহিনিগুলো আমাদের পাঠাচ্ছেন, যে ভয়েস ক্লিপ পাঠাচ্ছেন, এতে আমরা আসলে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি। আমাদের আরও গল্প দরকার, আরও কাহিনী দরকার, আরও ভয়েস ক্লিপ দরকার। আমরা আশা করি আপনারা আমাদেরকে ইমেল অ্যাড্রেসে পাঠাবেন। ইমেল অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি, bhuthghanta@gmail.com। এটা আমাদের স্ক্রিনেও আপনারা পেয়ে যাবেন স্পেলিংটি। আমাদের প্রবাসের অনেক ভাইয়েরা আছেন যারা আমাদেরকে মেল করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমাদের গল্প খুবই দরকার, ভালো ভালো যে গল্পগুলো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলে পাঠাবেন। আর আপনারা আজকে প্রথম যেই কাহিনীটি শুনতে পাবেন, একটি প্রবাসী ভাইয়ের কাহিনী। মুন্না ভাই, উনি আমাদের যথারীতি প্রত্যেকবারের মতোই আমাদেরকে কাহিনী পাঠাচ্ছেন এবং তার ভয়েস বলেন বা তার বলার ভঙ্গি বলেন খুব সুন্দর, যার জন্য আমরা তারটাও প্রচার করি। আর আপনাদেরগুলো আমরা প্রচার করব, কিন্তু আমাদের খুব ভালো ভালো কাহিনী দরকার। অবশ্যই আপনারা পাঠাবেন, এটাই আশা করি। আপনাদের নিজেদের ঘটে যাওয়া বা আপনাদের কারো ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া বা আপনার নানা নানি, দাদা দাদি, তাদের কাছ থেকে শোনা, বা আপনার এলাকায় কোনো মিথ প্রচলিত আছে যে অনেক বছর যাবৎ ঘটনাটি হয়ে আসছে, আপনি আপনার যারা বয়স্ক তাদের থেকে শুনেছেন, এই গল্পগুলো আপনারা আমাদের পাঠাবেন, কাহিনীগুলো অবশ্যই আমরা সেগুলা প্রচার করব। আরেকটি কথা যেটা আমি আপনাদেরকে বলতে চাই, যে আমরা প্রত্যেকবারই বলি যে সত্য ঘটনা আসলে অনেক ছোট হয়, যার জন্য অনেক সময় শুনতে ভালো লাগে না অনেকে লং ঘটনা পছন্দ করে। আসলে লং শর্ট আপনার বোঝায় মানে পরিস্থিতি অনুযায়ী। তো যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম। আমি আবারও বলতেছি, অবশ্যই আপনারা আমাদেরকে কাহিনী পাঠাবেন। আমাদের কাহিনী খুবই প্রয়োজন, যেহেতু আমরা প্রোগ্রাম আরও সামনের দিকে নেওয়া যাওয়ার চিন্তা ভাবনা করছি। এখন আমি আপনাদের যদি নর্মাল কোনো কাহিনী বলি, যে কাহিনী আপনি এর আগেও অন্য অন্য প্রোগ্রামে আপনারা শুনেছেন, আপনাদের কাছেই খারাপ লাগবে। তো আমরা চাচ্ছি কিছু আনকমন ঘটনা যদি আপনারা পাঠান, তা আমাদের জন্য খুব উপকার হয়। যাই হোক, আমি এখন প্রথমে মুন্না ভাইয়ের ঘটনা, যে প্রবাস থেকে যিনি পাঠিয়েছেন, ওনার ভয়েস ক্লিপে চলে যাব। তো আমি এখন মুন্না ভাইয়ের ঘটনায় চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম সোহেল ভাই। আপনি এবং ভূত ঘন্টার সকল শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি মেহেদি হাসান মুন্না, আমার হোমটাউন টঙ্গী, গাজীপুর। বর্তমানে আমি একজন প্রবাসী। তো ভূত ঘন্টায় আমার অনেকগুলো ঘটনা প্রচারিত হয়েছে, সেজন্য সোহেল ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভূত ঘন্টার সকল টিম মেম্বার এবং সকল শ্রোতাবৃন্দকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আমার ঘটনাগুলো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগে, এবং ভালো লাগে বিধায় আপনারা আমার ঘটনাকে বারবার আপনাদের চ্যানেলে প্রচার করেন এবং শ্রোতাবৃন্দর যারা আছেন সবাই আপনারা শুনে থাকেন। তো গত কয়েকদিন আগে আমি আপনাদের আমার ছোটবেলার একটি ঘটনা শেয়ার করেছিলাম। তো আজকে আমি সেই ঘটনার সাথে
কিছুটা জড়িত আরেকটি ঘটনা শেয়ার করব। তো ঘটনাটি হচ্ছে 2011 সালের শেষের দিকের ঘটনা। তো আমাকে প্রথমে আমার আম্মা এবং আমাকে যেখানে ওই সমস্যাটা সৃষ্টি হয়েছিল, গত ঘটনায় আমি যেটা বলেছিলাম যে আমাদের বাড়ির পাশে পুকুর পাড়ে, তো ওই ঘটনাটা হচ্ছে এই পুকুর পাড়কে ঘিরে। তো 2011 সালের শেষের দিকে ওই পুকুরটাকে ভরাট করা হয় বালি দিয়ে, এবং যেহেতু পুকুরের মধ্যেও আমাদের কিছু পরিমাণ জায়গা ছিল, তো আমার আব্বা ওই পুকুর পাড় ঘেঁষে একদম একটি টিনের ঘর তৈরি করে, 4টা টিনের ঘর তৈরি করে এক সিরিয়ালে। তো তার কিছুদিন পরে সেখানে ভাড়াটিয়া থাকে, ভাড়া ছিল, ভাড়া চলতো। তো আমি যদি একটা বর্ণনা দিই আমাদের বাড়িটি হচ্ছে আমাদের বাড়ির মেন গেটটা হচ্ছে আপনার পূর্ব দিকে, এবং উত্তর এবং দক্ষিণ দিক ঘেঁষা হচ্ছে আপনার ঘরগুলো তৈরি করা। যেহেতু এটা আমাদের ভাড়ার উদ্দেশ্যেই তৈরি করা, তো সেগুলো সবগুলি সিঙ্গেল রুম ছিল। এবং বাড়ির দক্ষিণাংশে পুকুর পাড় ঘেঁষা 2টা বড়ই গাছ, এবং পশ্চিম দক্ষিণ কোণাতে একটি নারকেল গাছ ছিল, এবং নারকেল গাছের ঠিক গোড়ালিতে অবস্থিত একদম একটি টয়লেট ছিল। তো আমাদের ভাড়াটিয়াগুলো সবসময় বাসায় থাকতো, তো মাঝে মধ্যে তো ভাড়াটিয়া চেঞ্জ হয়। তো একটা সময় কি করলো যে ওই আমাদের দক্ষিণ পশ্চিম কর্নারে টয়লেটের সাথে যে রুমটা, ওই রুমের ভাড়াটিয়ারা 1 মাসে ঘর ছেড়ে চলে যায়। তো তার পরবর্তীতে ফাঁকা যেহেতু ছিল, সে সুবাদে আমি এবং আমার ছোট ভাই তখন ওই রুমে থাকার সিদ্ধান্ত নেই এবং আমরা থাকি। তো আমরা কয়েকদিন সেখানে ছিলাম কোনো ঝামেলাবিহীন। তো একদিন রাতে কি হলো, আমি আগে থেকেই অনেক রাত জাগতাম, এবং আগে যেহেতু ফেসবুক এবং ইউটিউব অতটা পরিমাণে সোশ্যাল মিডিয়াগুলো অ্যাক্টিভ ছিল না, তো তখন 2010, 11, 12 সালে কিন্তু FM রেডিওর চলটা খুব বেশি ছিল। তো আমি FM রেডিও খুবই শুনতাম। তো সে সুবাদে আমি অনেক রাত পর্যন্ত জাগতাম। একটা সময় আমি ঘুমানোর যখন প্রস্তুতি নেই, তো আমি লক্ষ্য করি যে আমার পাশে যে নারকেল গাছ বা টয়লেট, এখান দিয়ে কয়েকজন বাচ্চা দৌড়ঝাঁপ খেলাধুলা করতেছে। তো এটা অনেকক্ষণ যাবৎ আমার সাথে হইতেছিল। তো এত রাতে এখানে কোনো বাচ্চা দৌড়ঝাঁপ দৌড়াদৌড়ি খেলাধুলা করার কোনো প্রশ্নই আসে না। তো এই ফাঁকে আমি ছোট্ট একটা ঘটনা বলে নেই যে আমাদের যে বাড়ির দক্ষিণ পাশে যে পুকুরটা ছিল, এই পুকুর নিয়ে অনেক কথা প্রচলিত ছিল, এবং আমাদের বাড়ির ভাড়াটিয়ার সাথেও এরকম একটা ঘটনা ঘটছে। যেটা হচ্ছে, তো আমাদের বাড়ির ভাড়াটিয়ারা একদিন গভীর রাতে ওঠে ওয়াশরুমে যাওয়ার জন্য। তো ওঠার পরে ওনারা খেয়াল করে যে পুকুরের মধ্যে 4জন বাচ্চা ডুব দিতেছে এবং উঠতেছে। একবার ডুব দেয়, এবার ওঠে, ডুব দেয় এবং ওঠে। এই রাতের বেলা তো এটা কখনোই সম্ভব না। তো ওনারা যখন ডাক দেয় যে কে রে তোরা, এত রাত্রে পানিতে নামছস, তো এই কথা বলার পরে নাকি ওরা একবারে পানিতে ডুব দিয়ে আর ওঠে না। তো তারপর ওনারা অনেক ভয় পায় এবং এটা পরবর্তীতে সবার সাথে শেয়ার করে। তো আমি আমার মূল ঘটনায় চলে আসি। তো আমি যখন শুয়ে আছি, তো আমার কাছে মনে হচ্ছে যে আমার আশেপাশে বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করতেছে, লাফালাফি করতেছে, ঘুরতেছে ফিরতেছে। তো প্রথম কম ছিল, একটা পর্যায়ে এমন অবস্থা হয় যে মানে আমার কাছে মনে হচ্ছে যে ওরা আমাকে টার্গেট করে দৌড়াদৌড়ি করতেছে, এবং একটা সময় আমার খুব সন্নিকটে, মানে একদম কাছে, মানে মনে হচ্ছে যে আমার কানের কাছে ওরা দৌড়াদৌড়ি লাফালাফি মানে চিল্লাচিল্লি করতেছে। তো এই বিষয়টা মানে যখন একদম বেশি পরিমাণে হয়ে যায়, তখন আমি কি করি, আমি আমার ওই শোয়া অবস্থায়, মানে ওইখান থেকে আমার ওঠার মতো কোনো অবস্থা ছিল না, এত পরিমাণ আমার কাছে খারাপ লাগছিল। তো ওই শোয়া অবস্থায় আমি আমার আম্মাকে ডাক দিই। আমার আম্মাকে ডাক দেওয়ার পরে কয়েকবার ডাকার পরে উনি রুম থেকে বের হয়ে আসে।
আশা যখন আমার ঘরে নক করার পরে এক পর্যায়ে আমি শক্তি সঞ্চয় করে আমি গিয়ে আমার দরজা খুলে দিই। দরজা খুলে দেওয়ার পরে তখন আমার আম্মা জিজ্ঞেস করে যে কি প্রবলেম হয়েছে। আমি বলছি মা আমার ভালো লাগতেছে না, আমার কাছে ভয় লাগতেছে। তো আমার আম্মা বললো কি ঠিক আছে তুই ঘুমা, আমিও তোদের সাথে এখানে থাকি, সমস্যা না, আমি এখানে আছি, তোরা ঘুমা। তো একটা পর্যায়ে আমার আম্মা এক সাইডে শুইছে, আমি এবং আমার ছোট ভাই একসাথে এক পাশে আমরা মানে ঘুমানোর চেষ্টা করলাম। এই পর্যায়ে যেহেতু আমার মা সাথে আছে, আমার আগে থেকে অনেকটা ভয় কমে গেছে, আমি ঘুমানোর চেষ্টা করতেছি। অলরেডি আমার চোখে প্রায় ঘুম চলেও আসছে। এই সময় হঠাৎ করে আমার মা আমাকে ডাক দিল যে মুন্না ওঠ। আমি বললাম যে মা কি হয়েছে? বা কিছু হয় নাই, ওঠ, এই ঘরে থাকা লাগবে না, আমাদের ঘরে চল। তো তারপর আমাকে এবং আমার ছোট ভাইকে নিয়ে আমার আম্মা আব্বা যে রুমে থাকতো ওই রুমের মধ্যে আমরা সবাই অ্যাডজাস্ট করে ওই রাতটা পার করি। পার করার পরে পরবর্তী দিন আমার আম্মা যেটা বলে যে উনি যখন আমাদের সাথে ঘুমাইছে, একটা পর্যায়ে ওনার কাছে এটা মনে হচ্ছে যে ওনার পেছন দিকে বা পিঠে কেউ বারবার ধাক্কা দিতেছে। তো উনি যখন নড়াচড়া না করতেছে, একটা পর্যায়ে নাকি অনেক অনেক বেশি পরিমাণে ধাক্কা দিতেছে, যে মানে বিষয়টা এরকম যে উনি যেখানে ঘুমাইছে এটা হয়তো বা তাদের কাছে পছন্দ হয়নি, যে কারণে বারবার ধাক্কা দিয়ে ওনাকে সরাই দেওয়ার চেষ্টা করছে। তো আম্মা যেহেতু বারবার বিষয়টা লক্ষ্য করছে এবং বুঝতে পারছে, বোঝার কারণে উনি ভাবছে যে হয়তো এখানে বেশিক্ষণ থাকলে এটা অন্য কিছু ঘটে যেতে পারে বা ক্ষতি হইতে পারে। তো যে কারণে উনি বুদ্ধি খাটিয়ে আমাদেরকে নিয়ে এই রুম থেকে বের হয়ে চলে আসে। তো এর পরবর্তীতে আমরা ওই রুমে আর থাকি নাই, আমাদেরকে আর থাকতে দেওয়া হয়নি। তো পরবর্তীতে তার কয়েক মাস পরে আমাদের এই বাড়িগুলা ভেঙে ফেলা হয়েছে, যে ভাড়ার উদ্দেশ্যে যে রুমগুলো ছিল এগুলা ভেঙে পরবর্তীতে এটাকে বিল্ডিং করা হয়েছে দোতলা। তো বিল্ডিং করার পরে আমরা আর এই বাসায় থাকি নাই, আমরা এই বাড়িটা ভাড়া দিয়ে আমরা চলে গেছিলাম কোয়ার্টারে, সরকারি কোয়ার্টারে। তো যে কোয়ার্টারের ঘটনাও কিন্তু আপনারা অলরেডি শুনেছেন, যে আমি এটা কয়েকদিন আগে প্রচার বলছিলাম এবং ভূত ঘন্টায় প্রচারিত হয়েছে। তো কোয়ার্টার থেকে আমরা আবার 2017 সাল নাগাদ আমরা আমাদের বাড়িতে আবার ব্যাক করি। এবার কি করি, আমরা সম্পূর্ণ সকল ভাড়াটিয়াদের আমরা বাড়ি থেকে বের করে দিয়ে সম্পূর্ণ দোতলার যে ফ্লোরটা ছিল ওটা আমরা নিজেরা ব্যবহার করা শুরু করি। এবং দুর্ভাগ্যবশত হোক আর সৌভাগ্যবশত হোক, ওই যে কর্নার রুমটায় যে ঘটনা ঘটছিল আমার সাথে, তো দোতলা যখন বিল্ডিংটা তৈরি করা হয়েছে, ওই তৈরি করার পরে ওই কর্নারের রুমটাই মানে আমার ভাগে পড়ছে আবার। তো ওইখানে যখন আমি থাকা শুরু করি প্রথম কয়েকদিন, তো বরাবরের মতোই আমার রাত জাগার অভ্যেস। আমি আবার রাত জাগতে জাগতে হঠাৎ করে আমি লক্ষ্য করলাম যে রাতের মধ্যভাগ শেষ হওয়ার পরে আমার রুমের মধ্যে দিয়ে মানে কিছু একটা পাস হয়। মানে এটা কিভাবে বুঝাবো আমি, যে আমরা যখন আলো থেকে অন্ধকারে যাই তখন কিন্তু আমরা অন্ধকারে কিছুই দেখতে পারি না, কিন্তু আমরা যখন অন্ধকারে অনেকটা সময় থাকি তখন কিন্তু আমাদের ঘরের ভিতর যদি কোনো আসবাবপত্র থাকে সেটা আমাদের চোখে ধরা পড়ে, আমরা বুঝতে পারি যে আমাদের আসবাবপত্রগুলো দেখা যাচ্ছে। তো ওই সময় যদি আপনার চোখের সামনে দিয়ে কোনো কিছু যদি উত্তর থেকে দক্ষিণ বা পূর্ব থেকে পশ্চিমে যাতায়াত করে, বা কোনো মানুষই যদি যাতায়াত করে, আপনি কিন্তু সেটা বুঝতে পারবেন। তো আমি প্রায় প্রতিদিন রাত্রে ফলো করতাম যে রাত্রির একদম কয়টা, যখন বরাবর 3টা, একদম বরাবর 3টা বাজে, ওই সময় আমার ঘরের উত্তর দিক থেকে দক্ষিণ দিক বরাবর কিছু একটা হেঁটে চলে যায় এবং তার কিছুক্ষণ পরে আবার দক্ষিণ দিক থেকে উত্তর দিকে ওটা চলে যায়। এটা শুধু একটা চোখের আভাতে বোঝা যায়, বাট কোনো মানুষ বা অন্য কিছু এরকম কোনো কিছু বোঝা যায় না। তো এটা প্রায় মানে আমি প্রায় প্রতিদিনই দেখতাম, যেহেতু আমি অনেক রাত জাগতাম, প্রতিদিনই আমি এটা দেখতাম। তো এটার সাথে আমি মোটামুটি ইউজ টু হয়ে যাই।
ইউজ টু হয়ে যাওয়ার পরে যখন তারপরে আমি 2020 সালে যখন আমি বিয়ে করি, তো বিয়ে করার পরও তেমন একটা প্রবলেম হয় নাই। তবে এখানে আরেকটা ছোট্ট প্রবলেম হইতো যে আমরা যে ওয়াশরুমটা ব্যবহার করতাম সেটা ছিল দোতলার একটা কর্নারে। তো আমি যখন ওয়াশরুমে যেতাম রাতে 12টা 1টা বা 2টার দিকে, ওই সময় আমার কাছে মনে হইতো যে ওয়াশরুমের উপরে কোনো একটা কিছুর উপস্থিতি আছে। ওটা একটা ছাদের উপর একটা শব্দ হইতো যে কোনো কিছুর উপস্থিতি আছে। বাট আমাদের দোতলার ছাদটা এমনভাবে তৈরি করা যে ওইখানে আপনি একমাত্র মই ছাড়া, নিচ থেকে উপরে মই ছাড়া ওটার উপরে যাওয়া সম্ভব না। যদি বলেন যে একটা বেড়াল যাবে সেটাও সম্ভব না, একটা ইঁদুর যাবে সেটাও সম্ভব না, কারণ আমাদের ছাদটা আমরা ব্যবহার করতাম না। টোটালি ওটা লক ছিল, কোনো সিঁড়ি ছিল না ওখানে যাওয়ার। তো এটা ছিল একটা প্রবলেম। তো এভাবে আমি চলতে থাকি, মানে এটা আমার সাথে ইউজ টু হয়ে গেছে। আমি এটা নিয়ে কখনো মাথা ঘামাইতাম না, একদমই না। তো তার পরবর্তীতে প্রবলেম হয় কি, 2021 সালে আমার স্ত্রী যখন গর্ভবতী হওয়ার 2-2.5 মাস পরে, তো ও একদিন একটু ভয় পাওয়ার পরে তা আমি বিষয়টা অত আমলে নেই না, ও ভয় পাইতেই পারে। তো পরবর্তীতে দেখা যায় কি, একদিন রাতে হঠাৎ করে ওর পেটে ব্যথা করতে করতে, তো আমার ওই প্রথম যে সন্তানটা ওই পেটে 2-2.5 মাস থাকা অবস্থায় প্রথম অবস্থাতেই ওই সন্তানটা নষ্ট হয়ে যায়। এই বিষয়টাতে আমার খুবই খারাপ লাগে। তবে এটা কেন বা কি কারণে নষ্ট হয়েছে সেটা আমি পরবর্তীতে জানতেও পারি নাই, বুঝতেও পারি নাই। তো একটা কবিরাজের কাছে গেছিলাম, বা খনকার যাই বলেন, তো উনিও আমাকে এটার সঠিক কোনো খবর দিতে পারে নাই। তো যাক, এটা আমাদের কপাল খারাপ ছিল, যে কারণে প্রথম সন্তানটা আমার নষ্ট হয়ে যায়। তো তার পরবর্তীতে যখন আমার ওয়াইফের দ্বিতীয়বার সন্তান সম্ভব হয়ে ওঠে, তখন আমি কি করি, ওকে আর আমাদের বাসায় আর আমি রাখি নাই, ওকে আমি আমার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিছি। তার বর্তমানে আমার ছেলের 2 বছর বয়স, আপনাদের দয় ভালো আছে। আর এর পরবর্তীতে এমন কোনো ঘটনা আর আমার সাথে ওই বাড়িতে ঘটে নাই, আর আমি বাড়িতেও বেশি থাকতাম না। আর আমাদের বাড়িতে তো আমার দাদিকে নিয়ে একটা ঘটনা, সেটাও আমি বলছি। তো ওইটা হচ্ছে ওই ঘটনার পরে আমি বিয়ে করছিলাম, দাদির ঘটনার পরে। আর এখন বর্তমানে ওই বাড়িটা আমাদের নেই, আমরা ওটা বিক্রি করে দিছি। এখন আর এটার মধ্যে কি কোনো কিছু ঘটে কিনা সেই ব্যাপারে আর জানি না। তো এই ছিল আমার ঘটনা। আশা করি আপনাদের ঘটনাটা ভালো লাগবে। আর বিশেষ করে কি, এগুলো ঘটনা শুনলে না আসলে অনেকের কাছে অনেক ভালো লাগে না, কারণ অনেকে বলবে যে ঘটনার আগা নাই গোড়া নাই। তবে এগুলো কি সত্য ঘটনা, তো একটার সাথে আরেকটা রিলেট করে, যে কারণে এগুলোকে শুনতে অতটা মজা লাগে না, কারণ এটা তো বানায় বলি না, যে কারণে এটা মজা হয় না। এটা বাস্তব অভিজ্ঞতা। এবং এটার সাথে আরেকটু ছোট যদি আমি ঘটনা বলি, যে ওই যে 4 বাচ্চা বা ছোট টাইপের বামন যদি যাই বলি, ওই পুকুরটা ভরাট করে যখন বাড়ি তৈরি করা হয়, ওই বাড়ির অনেক ভাড়াটিয়ার কাছ থেকে আমি খবর পাইছি, জানতে পারছি যে ওনারা যখন ওনাদের ওয়াশরুমে যেত অনেক রাতে, গভীর রাতে, তখন ওনারা ওয়াশরুমে যাওয়ার পূর্ব মুহূর্তে দেখতো যে ওই ওয়াশরুমে ওই 4টা বাচ্চা গোসল করতেছে, বা 4টা বাচ্চা আকৃতির কিছু একটা গোসল করতেছে। তো অনেকেই এইগুলো দেখছে। তো এখন পর্যন্ত এগুলো এখনো আছে কিনা ওইখানে সেটা আমি জানি না, তবে একটা সময় ছিল, সেটা অনেকেই দেখছে, অনেকেই জানে। তো এই ছিল ঘটনা। তো ভূত ঘন্টার টিমের সকলকে অনেক ধন্যবাদ আমার ঘটনাগুলো শেয়ার করার জন্য।
বিশেষ করে সোহেল ভাইকে ধন্যবাদ, এবং যত শ্রোতা আছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তো মন্ন ভাইয়ের ঘটনাটি আপনারা শুনলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। যথারীতি মুন্না ভাই খুবই ভালো ঘটনা বলেন এবং তার কাহিনীগুলো তার জীবনে ঘটে যাওয়া রিয়েলিস্টিক কাহিনী। তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে ধন্যবাদ দিলে তাকে ছোট হয়ে যাবে, তারপরও তাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আর যেই ভাইরা বা যেই বোনেরা আমাদেরকে মেইল করছেন, অবশ্যই আমরা তাদেরগুলো প্রচার করব পর্বে, কারণ আমাদের প্রোগ্রামটা আসলে আমরা বেশি লং করতে পারি না, যেহেতু আমরা 2টা কাহিনী প্রচার করি বেশিরভাগ আমাদের ইয়েতে। মাঝে মধ্যে 3-4টা হয়ে যায়, 3টা হয়, সেগুলো আর কি যদি বেশি আমাদের কাছে কাহিনী ভালো লাগে সেগুলো আমরা বলি। যাই হোক, এখন আমরা আমাদের সেকেন্ড ঘটনা এখন চলে যাব। তো সেকেন্ড যেই ঘটনাটা, এটা আমার একটি কালেক্টেড ঘটনা। আমার ফেসবুক ফ্রেন্ড, উনি বর্তমানে বাংলাদেশের বাইরে থাকেন। তো ওনার নাম হলো সুজন। তো সুজন এবং তার মামাদের নিয়ে এই কাহিনীটি। তো তখন আপনার সুজন ক্লাস 7-8 পড়ে, উনি ঢাকা থাকে, ফাইনাল পরীক্ষা শেষ, তো ছুটি তখন। তো উনি চিন্তা করলো যে মামা বাড়ি গেলে মামা বাড়িতে গিয়ে একটু সময় স্পেন্ড করে আসে, ভালো লাগবে। আর আমরা ছোটোবেলায় তো তাই করতাম, বেশিরভাগ পরীক্ষা শেষ হলে গ্রামের বাড়ি গিয়ে তার মধ্যে শীত, খুব মানে আনন্দ লাগতো। তো উনি চলে গেলেন, ওনার বাবা দিয়ে আসলেন। ওনার মানে মামা বাড়ি ছিল আপনার কক্সবাজারে। তো লং জার্নি তখন, তো এটা আপনার তখন আপনার ওই তো 2000 বা 98 দিকের কাহিনী। তো লং জার্নি করে উনি মামা বাড়ি পৌঁছলেন সুজন। তো তার ছিল 3 মামা, বড় মামা, মেজো মামা, ছোট মামা। এই হিসেবে আমরা গল্পটা আমার কাহিনীটা বলবো, যেহেতু উনি এভাবেই পাঠিয়েছেন। তো তার বড় মামা তখন সরকারি জব করেন, আর মেজো মামা হলো আপনার তখন মাছের ব্যবসা করে, আর ছোট মামা সারাদিন বাসায় থাকে, টুকটাক কাজ করে, এই তার কাজ। তো একদিন ভোরবেলা তখন আপনার প্রচুর বৃষ্টি হইতেছে, ঝড় প্রচুর বাইরে। তো ওনার মেজো মামা আর কি সকালবেলা ভোর তার একটা সাইকেল ছিল, সাইকেল নিয়ে উনি ওই হাট মানে যেখানে ঘাট, ওই ঘাটে মাছ আসতো, ওই জায়গা থেকে ঠিকাদরে মাছ কিনে আবার উনি বাজারে বিক্রি করে, ঠিকাদরে বিক্রি করতো, বেশিক্ষণ লাগতো না। উনি ভোর আপনার 5টার দিকে বের হইলে 7টা-8টা বাসায় চলে আসতো। তো সুজন তখন যেহেতু আপনার ছোট আর মামা বাড়ি গেছে, তার একটু মানে আর্লি তখন ঘুম ভেঙে যায়, কারণ দেশে গেলে দেখবেন আপনারা যে আর্লি ঘুম ভেঙে যায় সবারই। তো যখন ওনার মামা রেডি হইতেছে তখন তার ঘুম ভেঙে গেছে। তখন উনি জিজ্ঞেস করছে, মামা তুমি কোথায় যাও? তখন মামা বলতেছে, আমি তো এখন ঘাটে যাব, ওখান থেকে মাছ কিনে পরে বাজারে বিক্রি করে তারপরে আসবো, মানে বাজার ঠিকাদার বিক্রি করে চলে আসবে। তো এর মধ্যে ওই সুজনের নানি যে উনি আসলো, এসে বলতেছে ওনার মামাকে যে এত ঝড় বৃষ্টি হইতেছে, আজকে না গেলে না। তো সুজনের মামা বলতেছে মেজো মামা যে না, আজকে তো যাইতে হবে, যেহেতু কালকে আমি টাকা বাইনা দিয়ে আসছি মাছের, তো আজকে না গেলে তো মাছগুলো আমার হবে, মানে ওয়েস্টেজ হবে। তো যাই হোক, অ্যাজ ওয়েল মামা রওনা দিল। তো সুজন তার কিছুক্ষণ জাগনা ছিল, তারপরে সে ঘুমায় পড়লো। তো ও সুজন যখন উঠলো তখন 8টা-9টার মতো বাজে। তো সুজনের মেজো মামা যে মাছের ব্যবসা করে, উনি মাছ টাছ বিক্রি করে বাসায় আসলো। তো বাসায় আসার পরে খেয়াল করলো যে ওনার মামার চোখটা খুব লাল হয়ে আছে, চুলগুলো উস্কো খুস্কো। তো সুজনের নানি জিজ্ঞেস করলো যে কিরে তোর কি হয়েছে? তো বলে না, আসলে বৃষ্টিতে ভিজছি তো, এই জন্য চোখগুলো লাল হয়ে রয়েছে, শরীরটা ভালো লাগতেছে না। বলে আচ্ছা খাওয়া দাওয়া কর। তো সকালে নাস্তা খাওয়া দাওয়া করলো। তো সুজনও পাশে বসা। তো সুজন বলছে, মামা আছে কি কি মাছ আনলা?
তো ওর মামা তেমন একটা কথা বলতেছে না, টুকটাক কথা। তো সুজন চিন্তা করলো আমার মামা তো এরকম না, আমাও তো অনেক কথা বলে আমার সাথে। আর নর্মালি যে নাস্তাটা আমরা খাই, কিন্তু ওর মামা সেদিন অনেক মানে নাস্তা করলো। একটা মানুষ আসলে 3-4 জনের নাস্তা যতটুকু হয় ততটুকু সে করলো। যাক, সুজনের নানি যে মানে উনি চিন্তা করলো হয়তো বা খিদে আজকে বেশি লাগছে এই জন্য খাইছে। যাই হোক, উনি পরে ওনার মামা ঘুমাইতে চলে গেল, যেহেতু সকালে উঠছে। তো ঘুম থেকে উঠার পরে মানে প্রায় তখন দুপুর, তখন সুজন বললো, মামা আমি আজকে একটা রুই মাছ খাবো, একটা রুই মাছ নিয়ে এসো। পরে সুজনের মা বললো, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মাছ নিয়ে আসতেছি। তো মাছ নিয়ে আসলো। আসার পরে মানে সুজনের যে নানি, ওনাকে মাছটা দিল সুজনের মামা, যে মা এই মাছটা নাও, ওই সুজন রুই মাছ খাইতে চাইছে, এটা কাইটা দাও। আমি আমার রুমে গেলাম। এইগুলো মামা চলে গেল, সুজন দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে সব কিছু। তো নানি তখন বটি নিল, তাদের আবার বাসায় বিড়াল ছিল, পালিত বিড়াল। তো মাছ কাটতেছে ও নানি। তো দেখবেন আপনার অবশিষ্ট অংশগুলো বিড়ালে দেওয়া হয় যাতে বিড়াল খায়। তো ওই মাছের যখন অবশিষ্ট অংশগুলো কাটার পর বিড়ালে দিছে, বিড়াল খাওয়ার পরে বিড়াল খুব মানে হাউ মাউ চিল্লান, মানে বিড়াল যেভাবে আর কি চিল্লাচিল্লি করে, ছটফট করতেছে বিড়ালটা। তো বুঝতেছে না যে কি হয়েছে বিড়ালে হঠাৎ। তার ঠিক মনে করেন আধা ঘন্টা পরে বিড়ালটা মারা গেছে, কোনো কারণ নাই। তো এটা দেখার পর তো সুজনের যে নানি, উনি চিন্তা করলো কি ব্যাপার, বিড়ালটার অসুখ ছিল না, ভালো ছিল, এই মাছের ইটা দেওয়ার পরেই সে মারা গেল। তো তার মনে আসলে তেমন কিছু ছিল না, কারণ মাছ তো ভালো মাছ সে কাটলো। যাই হোক, তো এইভাবে দুপুরবেলা রান্না বান্না হইলো, তো খাওয়া দাওয়া শেষ হইলো। তো সন্ধ্যাবেলা সুজনে ওর মামাকে, বড় মামা অফিস থেকে আসলো, বড় মামার সাথে কথা বলতেছে, গল্প করতেছে। তখন ওই ওর মেজো মামা ঘুমাইতেছে এখন পর্যন্ত। তখন সুজনের বড় মামা জিজ্ঞেস করলো সুজনকে, কি রে তোর মেজো মামা কি অসুস্থ, আর শরীর ভালো না? তখন সুজন বললো, হয়তো বা, আমি তো দেখতেছি আজকে সারাদিনই ঘুম আসতেছে। ও আছে, ঘুমাক। তো যাই হোক, তো ছোট মামার সাথে সুজন অনেকক্ষণ কথাবার্তা বলে বড় মামার সাথে আড্ডা টাড্ডা মেরে শুয়ে পড়লো। তো রাত তখন মোটামুটি আপনার 2টা-2:30 বাজে। তো আপনারা জানেন যে গ্রামের টয়লেটগুলো একটু বাসার বাইরেই থাকে। তো সুজন আপনার রাত যখন এই 2টা-2:30, তখন তার প্রস্রাবে খুব বেগ ধরলো। তো উনি ও তখন দরজা, ও আবার ছোট মামার সাথে ঘুমাইতো, তো মামাকে ডাক দিল যে মামা আমি একটু প্রস্রাব করে যাবো, চলো। তো মামা উঠলো। তো মামা উঠার পরে এখন দেখতেছে কি, যখন ওরা দরজা খুলে বেরোইছে, ওদের ঠিক বাথরুমের পাশেই অনেক গাছগাছালি তো থাকে। তো ওই পাশে একটা কাঁঠাল গাছ, তো কাঁঠাল গাছের উপরে ওর মেজো মামা পা ঝুলে বসে আছে, ঠিক ওর মেজো মামাতে দেখতে। কিন্তু পাগুলো অনেক লম্বা, একদম প্রায় পাগুলোই আপনার 10 ফিট হবে, এত লম্বা। আর মেজো মামা বৈশা বৈশা আপনার ওই কি যেন একটা খাইতেছে। তখন এটা দেখার পরে তো ওই সুজন অনেক ভয় পেয়ে, যেহেতু সুজন তখন ছোট। তখন ওর ছোট মামা বলতেছে যে মানে হাত দিয়ে ইশারা করছে যে চুপ, কিছু বলিস না। তো যাই হোক, ওরা আর ওর বাথরুমে না গিয়ে ওই সাইডে আরেকটা ওয়াশরুম ছিল, ওখানে গেল। তো ওখানে যাওয়ার পরে যখন ওয়াশরুম থেকে বেরোলো, তখন দেখতেছে ওর মামা ওই মামার মতো যে অবয়বটা, ওইটা ওই গাছেই আপনার বসে আছে, আর কি যেন একটা খাইতেছে। তো অনেক খেয়াল করার পর দেখলো যে মানে হয়তো বা মাংস জাতীয় এমন একটা কিছু। তো যাই হোক, তাড়াতাড়ি তারা ঘরে ঢুকে গেল। তো ঘরে ঢুকে যখন ওই মেজো মামা রুমে গেল, তখন দেখলো যে না, মেজো মামা তো ঘুমাইতেছে, তাহলে ওই অবয়বটাকে। তখন ছোট মামা আর সুজন আবার আপনার দরজা একটু হালকা ফাঁক করে ওই গাছের দিকে তাকালো, এখন আর কেউ নাই। তো যাই হোক, এটা দেখাবো স্বাভাবিক ব্যাপার। দুজনই অনেক ভয় পাইছে। যখন সকাল হইল, তো সকাল হওয়ার পরে আপনার সুজনের যে নানি, ওনাকে কথাটা বলল। তো বলার পরে উনি ওনার মেজো মামাকে, মানে মেজো ছেলে হয় আর কি, ওনার মেজো মামাকে ডাক দিল যে এই তুই একটু এদিকে আয়। তো সুজনের মেজো মামা আসলো। আসার পর জিজ্ঞেস করলো, তুই কালকে রাত্রে কি বেড টের হয়েছিলি, মানে ওয়াশরুম টশরুমে তুই গেছিলি? তখন ওর মেজো বলতেছে, না মা, আমি তো কালকে যে ঘুম দিছি এই মাত্র উঠলাম।
বলে ঠিক আছে, কিন্তু তুই সকালে ঘাটেও গেলি না, মাছও আনলি না, বিক্রিও করলি না, কারণ আমার শরীরটা তেমন ভালো না। তো যাই হোক, ও এই কথা বলে উনি ওনার মতো চলে গেল। কিন্তু ওই যে আস্তে আস্তে তার বিহেভিয়ারগুলা মানে কেমন যেন আজব লাগতেছে সবার কাছে বাসার। মানে সুজন তো এখানে বেড়াইতে আসছে, ওর মামার সাথে তেমন একটা ঘনিষ্ঠ, ছোট মামার সাথে অনেক ঘনিষ্ঠ। তো ছোট মামাও জিনিসটা বুঝতে পারতেছে কিছু একটা হয়েছে, আর যেহেতু ওরা রাতে জিনিসটা দেখছে, কিছু তো অবশ্যই একটা তারা মানে চিন্তা করতেছে। তখন আপনার ওনার যে নানি, মানে সুজনের যে নানি, উনি বলল ওনার মানে ছোট মামাকে আর কি বললো, ছোট ছেলেকে, যে তুই একটা কাজ কর, তুই আজকে রাতে যেভাবে হোক ইমাম সাহেবকে যায় কথাগুলো বল, মসজিদের আমাদের যে পাশে মসজিদ, ইমাম সাহেবকে বল যে আমাদের বাসায় এগুলো আমরা দেখতেছি। তখন ছোট মা বললো আচ্ছা, সুজন ছোট মা বললো আচ্ছা ঠিক আছে, আমি যাই বলবো। ইমাম সাহেবকে বললো, ইমাম সাহেব বললো যে আমি তো আজকে আসতে পারবো না, আমি কালকে অবশ্যই আসবো আপনাদের বাসায়। তো এদিকে তো সুজনের যে মেজো মামা, উনি তো সারাদিনই ঘুমাইতেছে, আর যখন ভাত খায় তখন অনেক ভাত খায়, প্রায় 8-10 জনের ভাত একাই খায়, একটু পরপরই খায়। তো সেদিন রাতে একটা মানে অঘটন ঘটে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল। তো ঠিক আপনার 1টার পরের ঘটনা আর কি। তো সবাই মানে যখন 1টা বেজে গেছে, তার কিছুক্ষণ পরের ঘটনাই, যেভাবে আর কি আমাকে সুজন বলছে বা লিখছে, যে তার কিছুক্ষণ পরই ওই যে ওয়াশরুম যাওয়ার জন্য প্রয়োজন হয়, তো সুজন ওই ছোটো মামাকে নিয়েই আবার বের হয়। এখন উনি দেখতেছে যে ওই যে মেজো মামা ওই কাঁঠাল গাছের নিচে বসে আছে, এবং মানে তার পেছন দিকটা আর কি তারা দেখতেছে, দেখে বুঝছে এটা তার মেজো মামা, আর সে কিছু একটা করতেছে। তখন ওই আপনার ছোট মামা বললো যে সুজনকে, যে সুজন আমি রুমে যাই আগে দেখি যে তোর মেজো মামা আছে কিনা। তখন যা দেখে না, মেজো মামা রুমে নাই, তার মানে এটা ওই সুজনের মেজো মামাই। তখন ওই ছোট মামা কি করলো, সুজন আর ছোট মামা আস্তে আস্তে ওই মেজো মামা যে ওনার কাছে আস্তে আস্তে গেল। যায় যখনই ডাক দিছে সুজন যে মেজো মামা, এইটা বলে যখন ওর মামা তাকাইছে, তো চোখগুলো খুব বড় বড় লাল লাল হয়ে গেছে, আর তার মানে মুখের মধ্যে ওই বিড়ালটা মরছে না, ওই বিড়ালটা সে খাইতেছিল মাটি থেকে উঠে। ওটা তো ওখানে কবর দেওয়া হয়েছিল আর কি, এটা ভুলে গেছিলাম, কবর দেওয়া হয়েছিল, কবর থেকে উঠে ওই বিড়ালে ছিঁড়া মাংসগুলা খাইতেছে। এটা দেখার পর তো আসলে আপনার একটা সুস্থ লোক, আপনার অনেক মানে যে অনেক সাহসী, সেও অনেক ভয় পেয়ে যাবে। এটা দেখার পর তারা তাড়াতাড়ি ওখান থেকে মানে ছোট মামা আর সুজন দৌড়ে ঘরে চলে আসছে। আসার পরে ওর মানে সুজনের নানি জিজ্ঞেস করছে কী হয়েছে, তোরা কি বাইরে গেলি, আবার চলে আসলি, আবার তোদের চিল্লাচিল্লি শুনলাম, চিৎকার শুনলাম। তখন ওর ছোট মামা বলে যে আমি বাইরে এটা দেখছি। তখন ওই সুজনের নানি বলে তাহলে আর দরজা খুলিস না, ভোর হোক, সকাল হোক, তারপরে এটা দেখা যাবে। তো সকাল যখন ভোর হয়ে গেল, তখন ওই সুজনের নানি, ছোট মামা এবং সুজন তিনজনই, এবং বড় মামাও ছিল, যাই দেখলো হ্যাঁ কাঁঠাল গাছে ওখানে যে আপনার বিড়ালে যে কবর দেওয়া হয়েছিল, সেই বিড়ালটা ওখান থেকে উঠানো হয়েছে, এবং বিড়ালের পশম আশেপাশে পড়ে আছে। তখন ওই সুজনের যে মেজো মামা, উনিও ওখানে আসছে। তো উনার দেখার পর তো সবাই অনেক ভয় পেয়ে গেছে, কিন্তু মেজো মামা যে রাতে এগুলা করছে তার কিন্তু মনে নাই। তো ওই সময়ই আপনার ফজর নামাজ পড়ে ইমাম সাহেব তাদের বাসায় আসছে। তখন মেজো মামা বলতেছে কি ব্যাপার ইমাম সাহেব আমাদের বাসায়? তখন ছোট মামা বলতেছে যে দরকার আছে, তুমি এক কাজ করো, তুমি রুমে যাও, আমাদের সাথে ওনার কথা আছে। তো উনি অনেক রাগান্বিত হইল যে কেন আসছে, কি দরকার, এই সে অনেক কিছু বললো। তখন ইমাম সাহেব তো দেখে বুঝা গেছে যে ওকে যে জিনটা ধরছে ওইটা হলো মুনকান জিন। মুনকান জিন হইলো মানুষের যেগুলো আর কি আপনার ক্ষতি করে, এটা হলো মুনকান জিন বলা হয় এদেরকে, এটা অনেক খারাপ হয়। তখন ওই ইমাম সাহেব বললো যে ওই আপনার এই যে ছেলে, মেজর ছেলে, ওনার উপরে এইটা হয়েছে ভরটা, আমি বুঝতে পারতেছি, আপনারা আমি না বলা পর্যন্ত কেউ রুমে আসবেন না। সবাই বলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই।
তো ইমাম সাহেব যখন ঘরের ভিতরে ঢুকলো, ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করলো, তো জানলা দিয়ে ওর মামা, বড় মামা, মেজো মামা সুজন এবং ওর নানি সবাই দেখতেছে। তখন ইমাম সাহেব ওরা জিজ্ঞেস করতেছে যে তুই কে, কোত্থেকে আসছিস? তো প্রথমে তো অনেক কিছু বলতে চায় না, পরে বলে যে সেদিন সকালে যে ঝড়ের সময় বেরোয়ছিল, তো ও যে গাছের নিচে আশ্রয় নিছিল, ওর সাথে মাছ ছিল, তো আমি ওই গাছেই থাকতাম। তো যখন ওই অনেকক্ষণ ওখানে বসেছিল, তখন আমি ওই মাছের গন্ধে গন্ধে, মানে মাছ যে ওই সাথে আমি চলে আসছি ওর সাথে। আর আমি যেহেতু আমার 2-3 দিন হয়ে গেছে, আমার শরীরটা প্রয়োজন ছিল, ওর শরীরে আমার ভালো লাগছে, আমি ওকে ছাড়বো না। তো এক কথায় দুই কথায় যেগুলো নর্মালি হয়, অনেকক্ষণ তার সাথে বাক বিতন্ড হইলো ইমাম সাহেবের। ইমাম সাহেব শেষ পর্যন্ত অনেক কিছু বললো না, আমি কোনোভাবেই ছাড়বো না ওকে, ওর শরীরটা আমার খুবই ভালো লাগছে, আর যেহেতু মাছের করে আমি আমার খাওয়া দাওয়ার সমস্যা হইতেছে না, আর ও খুব ভালো মানুষ, আমি ওদের ছাড়বো না। পরে ইমাম সাহেব বললো, যদি তুই না ছাড়িস তাহলে আমি তোরে বোতলে বন্দি করবো, না হলে আমি তোরে পুরায় মেরে ফেলবো। পরে অনেক কথা বলার পর যখন কোনোভাবেই ওই মুনকান জিনটা রাজি হইতেছে না, তখন তাকে বোতলে বন্দি করা হয়। তো বোতলে বন্দি করার পরে সবাই তো নিশ্চুপ হয়ে গেল তখন, যখন দেখলো এই জিনিসটা ইমাম সাহেব কিভাবে কি করলো। তো তারপর ইমাম সাহেব বললো, এখন আপনারা ঘরে আসেন, ভিতরে আসেন। তো তখন তো মামা পুরো সেন্সলেস হয়ে আছে, অজ্ঞান। পরে মামাকে পানি টানি দিয়ে জ্ঞান ফেরান হইলো। পরে মামার তো কিছুই মনে নাই যে কি হয়েছে এতক্ষণ তার সাথে। পরে ইমাম সাহেব বললো, একটা কাজ করেন, এই বোতলটা আপনারা কোনো নদীতে ফালায় দেন, না হলে আপনারা কোনো দূরে কোথাও নিয়ে এটা একটা মাটিতে গর্ত করে মাটি চাপা দিয়ে আসেন। তো বললো, আচ্ছা ঠিক আছে। তো ইমাম সাহেব তার কাজ করে চলে গেল। তো তখন ওই মেজো মামা জিজ্ঞেস করতেছে, ইমাম সাহেব কেন আসছিল? তখন ওই আপনার মানে ওনার যে মা, মানে সুজনের যে নানি, উনি বলতেছে, না আসলে আমাদের বাসায় একটু ঝাড়ফুঁক করা প্রয়োজন ছিল, এই জন্য আমরা একটু করলাম, এই সুজন একটু ভয় পাইতেছিল। তো স্বাভাবিক ব্যাপার, সুজন কথা শোনার পরে মামা আর কিছু বলে নেই। তো তারপর আর আল্লাহর রহমতে তাদের আর কোনো সমস্যা হয়নি। তো সুজনের দেখা এই হলো তার মামার সাথে ঘটে যাওয়া মুনকান জিনের একটা কাহিনী। তো আশা করি আপনাদের কাহিনীটি ভালো লাগছে, আর আমরা ভবিষ্যতে আপনাদের আরও সুন্দর সুন্দর কাহিনী উপহার দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। শেয়ার অবশ্যই মাস্ট বি করবেন, যেহেতু একজন আপনারা শেয়ার করলে আরও অনেক আপনাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের কাছে আমাদের প্রোগ্রামটা পৌঁছে যাবে। এই অনুরোধটুকু আমরা করছি আপনাদের কাছে। আর আমাদের গল্পগুলো, আপনারা কাহিনীগুলো শুনবেন পুরোপুরি, এবং আপনারা আমাদেরকে বেশি বেশি করে কাহিনী পাঠাবেন, যাতে আমরা আরও সুন্দর সুন্দর কাহিনী আপনাদেরকে উপহার দিতে পারি। তো আজকের মতো এতটুকু শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।